ভর দুপুরে কখনো জিনের খপ্পরে পড়েছেন? শুনতে একটু অদ্ভুত, তাই না? কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল কদিন আগে, তাও আমার সাথে। হ্যালো লিসেনার, আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন শিকদার আলী, পাঠিয়েছেন শেরপুর শহর থেকে। কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। চাঁদপুর থেকে শরীয়তপুর বেদরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তখন সময় সকাল ৯টা। হাজীগঞ্জ ৩ রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুর থাকেন তারা এই মোড় চিনবেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি এসে আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছি। এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামলো। এরপর মানিব্যাগ বের করে যেই টাকা নেব দেখি খুচরো কোনো টাকা নেই। আমি ওনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতি টাকা হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দেয় এবং সেই মুহূর্তে স্টেশনের বাসও চলে আসে। আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। ওনাকে আর কিছু বলিনি, যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই, তাই উনি হয়তো বুঝবে ভেবে। ব্যাপারটা আমার আমলে নেইনি আর। কিন্তু বিশ্বাস করুন, এরপর আমার সাথে যা হয়েছে তা কোনোদিন আমার সাথে হবে এটা আমি কল্পনাও করিনি। বাস নেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুর থাকেন, এই স্থানগুলো সম্বন্ধে আপনাদের ধারণা থাকবে, কারণ আমি একমাত্র এখানেই হরিণা ফেরিঘাটের ট্রলার পাবো, আর এরপর শরীয়তপুরে যেতে হবে আমার। তো তখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি। খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকে তাকিয়েছেন এবং সিএনজি স্ট্যান্ড রেল লাইনের পাশে, তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভেবে অবাক হলাম, ওনাকে তো হাজীগঞ্জে ফেলে এসেছি, এত দূর আমার আগে উনি কিভাবে আসবেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বললেন, বাবা, কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে ওনার দিকে কিছু সময় তাকিয়েছিলাম। এত দূরে আসতে আসতে আমার কাছে খুচরো টাকাও হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ওনাকে একটা 10 টাকা নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছেন। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়া ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণার ঘাটের উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণাঘাট অব্দি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটির কথাই ভেবেছি। উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেল। কিন্তু তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় ধাক্কা অপেক্ষা করেছে। হরিণাঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়ে গেছে, যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করা লাগবে, তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতে উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তাদের নিশ্চয় জানা আছে যে ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি, তাই আমি দ্বিতীয় তলার সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়া বাদ অভ্যাস থাকায় আমি একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। চ্যাটিং করার মাঝে দোকানে এসে আমাকে চা নিতে বললেন। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলেই তাকাতে দেখি আমার ঠিক সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটি বসে আছেন। ওনাকে দেখে আমার গা শিউরে ওঠে। এবার আমার হাত এবং গায়ের গোড়ালি কাঁপাকাঁপি শুরু করে। নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না এই বৃদ্ধ লোক কিভাবে আবার এখানে চলে এসেছে। এবার আমি ভাবছি ইনি হয়তো শরীয়তপুরে যাচ্ছে, তাই বারবার অলৌকিকভাবে আমার সাথে দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিনভূত কিনা। কিন্তু জিন যদি হয় তবে এই ভর দুপুরে এভাবে আমার পিছু কেন নিল? সত্য মিথ্যা এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম। তখনই দোকানে আমার ঘাড়ে ঘোর ভাঙ্গিয়ে আবার বলল, ভাই, চা খাইবেন না নাকি? হঠাৎ ওনার গলার স্বর শুনে আমি দোকানদারের দিকে তাকালাম। ফোনে পকেট রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এবার আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছু বলার নেই, কিন্তু কেন যেন ওনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না। তবে এবার উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর ও নরম স্বরে আমাকে বললেন, বাবা, কিছু টাকা দিবি?
ওনার এই কণ্ঠটি যদি আপনি কেউ শুনেন, তবে আমি নিশ্চিত এই স্বর আপনার কখনো ভুলতে পারবেন না। যেহেতু পরপর ৩ বার শুনেছি আমি, তাই ওনার এই স্বর এবং টাকা চাওয়ার ধারণাটি আমার মগজে গজগজ করেছিল। আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেট থেকে মানিব্যাগ বের করতে গেলে দোকানে এসে ভিখারিকে রেগে বলল, এই চাচা, এখানে ভিক্ষা করা লাগেনি। কাস্টমার নষ্ট না করলে আপনাকে শান্তি লাগে না। আমি খেয়াল করলাম দোকানি এমন কথা শুনেও বৃদ্ধ লোকটা আমার দিকে চেয়ে আছেন এবং তার ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দেওয়া। কিন্তু আমি এইবার আমার পাশে দোকানিকে পেয়ে সাহস করে কৌতূহলবশত বললাম, চাচা, আপনাকে তো আমি হাজিগঞ্জ দেখেছিলাম, এরপর ভাঙতি নাই তাই টাকা দেয়নি, এরপর ব্রিজের ওপারে আপনাকে দেখলাম আর 10 টাকা দিলাম। আপনি আবার কেন টাকা চেয়েছেন? নাকি ভুলে গেছেন যে টাকা আমি দিয়েছিলাম? আমার কথা শুনে দোকানিও দেখলাম এবার অবাক হলেন। এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এবার হাত নামিয়ে নেন আর বসা থেকে উঠে সোজা ২য় তলা থেকে নেমে যেতে লাগলেন। হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছেন। আমি তো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। এদিকে দোকানি অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই লোক আপনার পিছু নিচ্ছে নাকি? দোকানের কথা শুনে আমি যেন এইবার একটু সাহস পেয়েছি। যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয় পাচ্ছি না, নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয় লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, তবে এইটা নিশ্চিত আমি ভয় অনুভব করছিলাম তখন। এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে সবটা বললাম। দোকানি আমার কথা শুনে বললেন, আজকাল ধান্দাবাজ বেড়ে গেছে, এই বেটা আপনার ফলো করতেছে মনে হয়। আয়ান জিজ্ঞাসা করি। খেয়াল করেছি আমার সাথে দোকানি মেয়ে রহস্যময় সমাধান খুঁজছে। দোকানের বয়স তেমন বেশি না, বয়স ২৬ থেকে ৩০-এর মতো হবে। এরপর আমি এই দোকানে ২য় তলা থেকে নেমে এলাম নিচে। আমি এর আগে কয়েকবার ফ্রিতে চলাচল করেছি, সবসময় মানুষজন কম হলে ১০ থেকে ১২ জন থাকতো, কিন্তু এবার শুধু ২টা ছেলেকে দেখলাম। ওদের বাইকে আছে, সে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি দোকানে নিচে এসে খুঁজতে লাগলাম সেই বৃদ্ধ লোককে, কিন্তু আশেপাশে নেই। এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের জিজ্ঞাসা করলে তারা বলেন, কই, অনেকক্ষণ যাবৎ আমরা দাঁড়িয়ে আছি, এখানে কোনো বৃদ্ধ লোককে তো নামতে দেখিনি। ছেলে দুইটার কথা শুনে দোকানি এবং আমি দুজনেই অবাক হলাম। বেশ, এবার আমার মাঝে জিনজিন ভাবটা চেপে বসে। দোকানে আমাকে বলল, ভাই, ট্রাকের চিপা চেপে আছে মনে হয়, হয়তো লোকটা যখন নামছে তখন ভাইরা খেয়াল করেননি। দোকানে আমাকে কথাটা বলায় সেই ছেলে দুইটা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমি দোকানের কথায় হাসম্মতি দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলো কেনার চেক করতে লাগলাম। এদিকে ফেরির নিচে সব অংশ চেক করে যখন ওনাকে পাইনি, তখন বাথরুমে গেলাম। দেখলাম ওয়াশরুমের দরজা খোলা, ভিতরে কেউ নেই। আমি আমার সাথে এখন যেন দোকানি পাগল হয়ে যাচ্ছিল। বেশ কিছু সময় নিচে খুঁজে আমরা উপরে যাই এবং ২য় তলা ৩য় তলায় ভালোভাবে চেক করি, কিন্তু সেই বৃদ্ধ লোকের দেখা পাইনি। নিরাশ হয়ে দুজনে ফিরে যায় আবার ২য় তলায়, অর্থাৎ দোকানের চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি ভয় পাচ্ছে, কারণ বৃদ্ধ লোকের সাথে দোকানি খারাপ ব্যবহার করেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য বিষয়ে। যদি আমি খারাপ কোনো ব্যবহার করিনি, কিন্তু বৃদ্ধ তো আমার পিছু এসেছিল, এটা ভেবে আমি ভয় পাচ্ছিলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো, ঘটনা মাত্র শুরু হয়েছে। আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেদিন থেকে। আমি দোকানিকে বিদায় দিয়ে ফেরি থেকে নেমে যাই। এরপর ফেরিঘাট থেকে সোজা রওনা করি বেদরগঞ্জ। এ অবধি সবই ঠিক ছিল, কিন্তু বেদরগঞ্জ বাজারে নেমে উপজেলা হয় যখন আমি এগোচ্ছিলাম, তখন রাস্তার পাশে অর্থাৎ আমার বাম পাশে সেই বৃদ্ধ লোককে আমি দেখতে পাই। হাত দুইটা হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন। হঠাৎ আবার ওনাকে দেখে আমার বুকের বাম পাশটা চিৎ করে উঠেছে। দিনে দুপুরে এত শত লোকের মাঝে আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম, কিন্তু এখন তো আশেপাশে অপরিচিত কোনো লোকজন নেই। মনে মনে ভাবছিলাম, দোকানির সাথে থাকলে ওনাকে ধরতে পারতাম। এইভাবে আজগুবি কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসা থেকে উঠে যায় এবং আমাকে এড়িয়ে আমি যেদিকে থেকে এসেছিলাম সেদিকে চলে গেছে। কিন্তু এবার অনেকটা পার্থক্য ছিল। গত ৩ বার ওনাকে খুব কষ্ট করে হাঁটতে দেখেছি, মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে খুঁজে খুঁজে চলে এভাবে দেখেছিলাম, কিন্তু এবার তার ঠিক উল্টো। একজন যুবক যেভাবে হুট করে বসে থেকে উঠে দাঁড়াবে উনি ঠিক সেভাবে দাঁড়িয়েছে, এবং একজন যুবক যেভাবে হাঁটে তাও অনেক দ্রুত, তিনি অমনভাবে হেঁটে চলে যাচ্ছে। যাওয়ার সময় ওনার ময়লা মিশ্রিত সেই পাঞ্জাবির একটা আলাদা ঘ্রাণ আমার নাকে বেঁধে যায়। সেই মুহূর্তটা আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। বোকার মতো ওনার দিকে তাকিয়েছিলাম। উনি হাঁটতে হাঁটতে কখন লোকজনের ভিড়ে হারিয়ে যায়
আমি খেয়াল করতে পারিনি। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই, তখন আমার সম্পূর্ণ ভাবনা জুড়ে বৃদ্ধ লোকটাই ছিল। বারবার কানে ভাসছিল সেই শব্দটা, বাবা কিছু টাকা দিবি। কোনোভাবে সেদিন শ্বশুর বাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলে রওনা করছি আমি। বেদরগুন ছেড়ে ফিরতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন ফিরতে উঠছি তখন 5:55 বা 6টা বাজে। একটু এদিক সেদিক হবে সময়। অন্যদিকে যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি হবে ফেরিতে, তাই স্বাভাবিকভাবে উপাসে নামার পর 6:37 বেজেছিল। আমি হরিণাঘাটে নামতে আমার সিমে একটা কল আসে। কলটা রিসিভ করতে আমার ছোট ভাই ভয় ভয় কান্নাগ্রস্ত স্বরে বলে ওঠে, ভাইয়া তুই গত 4 দিন ফোন অফ করে রাখলি কেন? জানোস আমরা কত চিন্তা করেছি, বাসায় আসবি কখন? ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি আজ সকালে রাসেলকে বিদায় দিয়ে এসেছি, আর সে এখন কল দিয়ে বলে আমি 4 দিন ফোন অফ করে রেখেছি। চিন্তার মাঝে আরো একটা চিন্তা ঢুকে যায় আমার মাথায়। এবার আমি প্রচুর ভয় পাই। কি যেন মনে করে আমি ফোনের ডাটা চালু করলাম। আমি তৎক্ষণাৎ আমার মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসে। সেখানে আমার স্ত্রী নিজেই মেসেজ করেছে অনেকগুলো, এবং সেই মেসেজগুলো এমন ছিল আমি নাকি 4 দিন ধরে নিখোঁজ। তারা বাসা থেকে আমি মাত্র আসলাম, এখন 4 ঘন্টা হয়নি। সে মেসেজ দিচ্ছে আমি 4 দিন নিখোঁজ ছিলাম। সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল। তখন আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করতে লাগলাম। যদিও তখন মাথা খাটিয়ে কিছু করার মতো অবস্থা ছিল না আমার, তবু আমি তারিখ চেক করে দেখি আজ দুপুরে আমার স্ত্রীর সাথে যে মেসেজ করেছিল তা অক্টোবর 29 তারিখের মেসেজ। এরপর যখন ফোনের শর্ট ক্যালেন্ডারে তাকাই দিয়ে আমি দেখি আজ নভেম্বর 3 তারিখ। মাথায় আমার আকাশ ভেঙে পড়ার অবস্থা। কিভাবে 4 দিন কেটে গেল, তাও 4 ঘন্টার মধ্যে। একবার ভাবেছি আমার ক্যালেন্ডারের সমস্যা, আবার ভাবেছি রাসেল কোনো কল দিয়ে বললো আমি 4 দিন যাবত নিখোঁজ। আবার ভাবনা আসে সবকিছু আমি স্বপ্ন দেখেছি না তো। এত ভাবনার মাঝে ফোন কল আসে আমার। দেখি আমার স্ত্রী কল করেছে। আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে সে প্রচন্ড অভিমান, রাগ এবং মায়াভরা স্বরে বলতে লাগলো, শয়তান স্বার্থপর, গত 4 দিন কোথায় হারিয়ে গিয়েছিলে? আমরা পাগলের মতো খুঁজছিলাম আপনাকে। আপনার আপু থানায় গিয়েছিল, আপনার ফোনে কোনো সমস্যা হয়েছিল নাকি? ফোন অফ ছিল, একটা কল দিয়েও তা বলতে পারতেন। কোনো কাজে ছিলেন, এখন থেকে তো ভালোভাবে বিদায় দিচ্ছিলেন। বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল, অথচ আপনি গত 4 দিন পুরো নিখোঁজ হয়ে গেছেন। কোথায় ছিলেন এই 4 দিন আপনি? বইয়ের কথাগুলো শুনে যেন আমার পায়ের নিচে মাটি সরে গেল। ভুলভাল কি আমি শুনেছি নাকি তার ভুলভাল বলছে তা বুঝতে উঠতে পারছি না। কেমন একটা ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছি। বারবার আতঙ্ক এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না, আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি। কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি একটা সিএনজিতে আবার ব্রিজের এপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেন আমার জীবনে এলো? তিনি ফিরে থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে তিনি এভাবে যাবেনও বা কোথায়? সবচেয়ে বেশি ভয় লেগেছিল এই কারণে যে ফেরি পার হতে যেখানে আমার 40 মিনিট লেগেছে সেখানে 4 দিন কিভাবে কেটে গেল। এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে। উত্তর খুঁজবো কি দিয়ে? এই প্রশ্নটার জন্য উত্তর গিলে খেয়ে নিল। সেই দিন পুরো রাস্তা আমি এই ব্যাপারটা ভাবতে ভাবতে অবশ্যই বাড়ি এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে, রিসিভ করলাম। একটা কথা শুনতে হচ্ছে আমাকে, এই 4 দিন কোথায় ছিলি? বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই। বলে রাখি আমাদের বাড়ির পুরুষ বা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে, এবং মসজিদে আমাদের বাড়ির গেটের সামনে। পুকুরে নেমে গোসল সেরে যখন আমি কাপড় বদলাচ্ছিলাম সেই মুহূর্তে আমার নাকে ওই গ্রান এসে আটকে যায়। অর্থাৎ শরীয়তপুর বেদরগঞ্জে উপজেলার সামনে বৃদ্ধ লোকের থেকে গ্রান পেয়েছিল। ঠিক সেই গ্রান আমি এখন পাচ্ছি। রাতে তখন প্রায় 9টা বাজে। আমি গ্রান পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এবার আমার মাঝে ভয়টা আরো বেশ বেড়ে যায়। আমার বুঝতে বোঝা হয়ে গেছে আমি কোনো জিন বা ভূতের খপ্পরে পড়েছি। কিন্তু অশরীরী আমার পিছু কেন নিল তা আমার জানা নেই। তাড়াহুড়ো করে আমি জামা বদলে ফেলি এবং সাবান দিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে দুটো নজরে তাকাচ্ছিল। একটা হচ্ছে 4 দিন কিছু না বলে কোথায় ছিলাম, তাও এখন চুপচাপ, তাই রাগ। আরেকটি হচ্ছে 4 দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ। সবার মুখে অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলো সত্যটা কাউকে বলেছিলাম না, কারণ এই বিজ্ঞান যুগে এসব জিন ভূতের ঘটনা মানুষ হাসির অংশ হিসেবে গ্রহণ করে। কিন্তু সে হাসে না যার সাথে ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বাসা থেকে বেরিয়ে যাই, কারণ বেশি দেরি করলে যদি কোনো বড়সড় ক্ষতি হয়। তাই কখনো একটা হুজুরের সাথে সাক্ষাৎ করা সঠিক মনে হয়েছিল।
আমার রামগঞ্জের নামকরা সৈকত কবিরাজের, আশা করি অনেকে চিনবেন। ওনার বাড়ি হাঁপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিট পর্যন্ত। আমি রাত 9:30 একটা রিক্সা ভাড়া করে শৌকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ আমাকে ওনার বাসায় যেতে হয়। ওনার বাসায় সামনে গিয়ে যখন আমি ডাক দিতে যাব, সেই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলল, তুই তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না। এই মুহূর্তে আমি বাড়ি ত্যাগ না করলে সমস্যা হবে, তাই আমি সেই মুহূর্তে বাড়ি ত্যাগ করি। কথাগুলো শুনে আমি নিজেকে অনেক অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগে হয়তো উনি ওনার জিনে দিয়ে সব জেনে নিয়েছি, কারণ লোকমুখে শুনেছি ওনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো শক্তি নেই। কোনোদিন কোনো উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাবতে পারছি না 40 মিনিট আমি 4 দিন কিভাবে করে দিলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটবে একমাত্র সেই বুঝে কতটা ভয় লাগে।